মিমি বারান্দার রেলিং ধরে ধীরে ধীরে দুলছে। আকাশের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। রাত 2টো বাজে। পুরো বাড়িটা নীরব। শুধু দূর থেকে কোথাও একটা কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। তার ঠোঁট নিচের দিকে নেমে আছে। মুখের অভিব্যক্তি একদমই মলিন। মিমি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের করে আনলো। নিজের হাতের আঙ্গুলগুলো একটার পর একটা চেপে ধরে রেখে বলল, কেন যেন সবকিছু কেমন অগোছালো লাগছে। বারান্দার রাতের ঠান্ডা হাওয়া মিমির চুল এলোমেলো করে দিচ্ছে। গলায় একটা ভারী অনুভূতি। বুকের ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা। নিশান তাকে ভালোবাসে না, এই সত্যিটা সে অনেক আগেই জানতো, কিন্তু আজ যেন সেটা আবার নতুন করে উপলব্ধি করছে। আকাশের দিকে তাকিয়ে মিমি ফিসফিস করে বলল, আমি আপনাকে ভালোবাসি নিশান ভাইয়া, কিন্তু আপনি কেন বাসলেন না? কোনো উত্তর নেই, কেবল বাতাসের শব্দ। চোখের কোণায় জমে থাকা পানি সে তাড়াতাড়ি মুছে ফেলল। কেন আমি এতটা আশা করে ফেলেছি? মিমি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একবার নিজের ঘরের দিকে তাকালো, তারপর আকাশের দিকে। আজ থেকে সে আর কাঁদবে না। নিশান তাকে ভালোবাসে না, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে নিয়েই তাকে বাঁচতে হবে। তার মনে পড়ে নিশানের চোখের দৃষ্টি, যা কখনোই তার জন্য কোমল হয়নি। সে হাসলে নিশান হাসত, কথা বললে উত্তর দিত, কিন্তু তাতে কোনো বিশেষ অনুভূতি ছিল না, শুধু এক ধরনের সৌজন্যতা, বড় ভাইয়ের মতো আচরণ। আর আজ সে নিশ্চিত হয়ে গেছে নিশানের হৃদয়ে যে অনুভূতি আছে সেটার নাম ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার অধিকারিণী সে নয়, হয়তো অন্য কেউ। কিন্তু কে? হঠাৎ করেই মিমির মনে পড়ল রিমির কথাটা। হতে পারে নিশান অন্য কাউকে ভালোবাসে, কিন্তু কাকে? কে হতে পারে? এমন প্রশ্ন উকি দিল মিমির মনে। এটা জানতেই হবে তাকে। নিশান আসলেই নাছোড়বান্দা। ঠিক ভোর 5টার সময় ঘুমন্ত আকাশকে তুলে নিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে এসেছে সে। বলতে গেলে পুরো রাস্তায় ঘুমোতে ঘুমোতেই আকাশ এসেছে। তাদের সুনামপুর গ্রামে ঢুকতে ঢুকতেই সকাল হয়ে যায়। আফসা ফর্সা আকাশ, হালকা কুয়াশা চাদর এখনও পুরোপুরি সরেনি। বাতাসে সোদা মাটির গন্ধ লেগে আছে। দূরের ধানক্ষেত শিশির জমে রোদে চিকচিক করছে। গাছের পাতাগুলো যেন ভেজা সবুজে উজ্জ্বল হয়ে উঠেছে। পাখির ডাক একটার পর একটা ভেঙে দিচ্ছে গ্রামের নিস্তব্ধতা। আর মাঝে মাঝে হালকা শীষ বাজিয়ে বাতাস ছুটে যাচ্ছে বাঁশবাগানের ভেতর দিয়ে। বাসটা ধীরে ধীরে থামলো কাঁচা রাস্তা ধারে, একটা ছোট্ট স্ট্যান্ডের সামনে। দুপাশে চায়ের দোকান। একজন দোকানি মাটির কাপ হাতে গরম ধোয়া ওঠা চা ঢালছিল। বাসের দরজা খুলতেই সবার আগে নামলো নিশান। তার চোখ একবার চারপাশে ঘুরে গেল, যেন জায়গাটা বিশ্লেষণ করে নিচ্ছে। পেছনে পা টেনে টেনে নামলো আকাশ। গা ঢিলা আর চেহারায় একগাল বিরক্ত, কারণ তার এই হাতেই দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে নিশান। আকাশ মুখ টিপে হাই তুলতে তুলতে বলল, গ্রামে সকালবেলা এত শব্দ হয় কেন ভাই? নিশান ঠান্ডা গলায় বলল, শহরের মতো এখানে সবাই দুপুর অবধি ঘুমায় না। আকাশ মাথা নাড়ল। শহরটাই ভালো ছিল, কয়েকটা মোবাইল টাওয়ারের দেখা যাচ্ছে না, মানুষজনও নেই এখানে, আমাদের কেউ চেনে না। প্লিজ চল, এখনও ফেরত যাওয়ার সময় আছে। নিশান কোনো উত্তর দিল না, শুধু একবার দৃষ্টি ঘুরিয়ে নিল পুরো রাস্তার দিকে। সামনে মাটির রাস্তা, দুপাশে লম্বা তালগাছ দাঁড়িয়ে আছে এক সারিতে। একটু দূরে একটা ভ্যান গাড়ি আসতে দেখা যাচ্ছে, হয়তো কোনো বাজারের মাল নিয়ে যাচ্ছে। আকাশ মুখ বাঁকিয়ে বলল, ভাই অন্তত একটা ভ্যান বা অটো তো ঠিক করে নে, হেঁটে গেলে আমার জীবন এখানেই শেষ। বলতে বলতেই আকাশের হঠাৎ কিছু একটা মনে পড়ল। তৎক্ষণাৎ সে তাকালো নিশানের দিকে, বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, নিশান, আমরা তো চলে এলাম, কিন্তু এখন এখান থেকে যাব কই? শৈলীর মামা বাড়ি তো চিনি না, এখানকার কাউকেই তো চিনি না। নিশান এবার সামান্য বাঁকা হাসল, তারপর চোখ সরু করে দূরের রাস্তার দিকে তাকালো। আকাশ এদিকে চিন্তায় মরে যাচ্ছে, আর নিশানের মধ্যে কোনো ভাবান্তর নেই। অসম্ভব, আমি জীবনে এই কাজ করতে পারবো না। নিশান ভাইকে এই প্রশ্ন করার মতো এত বড় কলিজা আমার নেই। রিমির কথা শুনে মুখ কুঁচকে তাকালো মিমি, আর একটু জোর গলায় বলল, উফ, কেন রে? জাস্ট জিজ্ঞাসা করতেই হবে, এতে সাহসের কি আছে?
রিমি মাথা নাড়ালো। নো, এটা জাস্ট ইম্পসিবল। আর ইউ ক্রেজি মিমি? ভাই, আমি নিশান ভাইকে তোদের বিয়ে ঠিক হওয়ার কথাই ভয়ে বলতে পারছি না, আর এটা বলবো? রিডিকিউলাস। ভ্রু কুচকালো মিমি, হতবাক গলাতে বলল, তুই এখনো বাড়ির এই ঘটনায় নিশান ভাইকে বলিসনি? রিমি দুদিকে মাথা নাড়ালো। মাথা খারাপ নাকি আমার? আমি পারবো না, আমার অত সাহস নেই। আমি যদি এখন নিশান ভাইকে কল করে বলি যে ভাইয়া, মামা মিমির সাথে আপনার বিয়ে ঠিক করেছে, তাহলে মনে কর বাড়িতে তো একটা সাইক্লোন হবেই, সাথে আমিও কলে রাম ধমক খাবো শিওর। আমি এসব কিছু পারবো না। মিমি চিন্তিত স্বরে বলল, তাহলে নিশান ভাইয়া জানবে কিভাবে? ভাইয়া যখন ফিরে আসবে তখনই। এর আগে আমি কিচ্ছু বলতে পারবো না। আর ভাইয়া অন্য সিম ইউজ করছে, ওই নাম্বার বন্ধ দেখাচ্ছে। মিমি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। হঠাৎ কিছু একটা মনে করার ভঙ্গিতে বলে উঠল, ও ভালো কথা। শৈলী আপু খবর পেয়েছিস? আপু কোথায় রে? আর কেনই বা আমাদেরকে কিছু না বলে উধাও হলো? রিমি এবার একটু দ্বিধাগ্রস্তে ভাবল। শ্যালি আপুর ব্যাপারে দুটো খবর পেয়েছি, কিন্তু পুরোটা কনফার্ম না। মিমি ভুরু কুচকে তাকালো। মানে কি খবর? রিমি একটু ইতস্তত করলো, তারপর নিচু গলায় বলল, প্রথমটা হলো শুনেছি আপু নাকি গ্রামে গেছে মামার বাড়িতে, আর দ্বিতীয়টা হলো আপুকে নাকি মা পাঠিয়েছে। মানে আমার সন্দেহ সঠিক, মা সব জানে অথচ মিথ্যে বলেছে। মিমি চোখ বড় করে বলল, কি মা জানে? তাহলে বল না কেন? আর আপু হুট করে গ্রামে চলে গেল কেন? রিমি কাজ ঝাঁকালো। আমি ঠিক জানি না, কিন্তু কিছু একটা হয়েছে, নাহলে আপু এভাবে হুট করে চলে যাবে কেন? আর সে তো আমাদের কাউকে কিচ্ছু বলেনি, মাও সব জেনে চুপ আছে। আমি হিসাব মিলাতেই পারছি না। মিমির মনের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। সে ভেবেছিল নিশান ভাইকে নিয়ে চিন্তাই তার সবচেয়ে বড় সমস্যা, কিন্তু এখন শৈলী আপুরও আচরণেও কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। মিমি কিছুক্ষণ চুপ থেকে বলল, নিশান ভাইয়াকে তো এটা জানানো দরকার, তাই না? নিশান ভাইয়া কি জানে? রিমি এবার মাথা নেড়ে বলল, জানি। আর আমার মনে হয় নিশান ভাইয়া হয়তো আপুকেই খুঁজতে গেছে, কিন্তু বাড়ির খবর এখন আমি ভাইয়াকে দিতে পারবো না। নিশান ভাইয়াকে এই সব নিউজ একসাথে দিলে আমি আগেই বলে রাখছি, ঘর বাড়ি উল্টে যাবে। মিমি এক গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে। এরপর আবারও দুই বোন বই গোছাতে ব্যস্ত হলো। তবে মিমিকে দেখে মনে হলো সে বেশ চিন্তায় আছে। মিমি এবার চিন্তাভাবনা করা শুরু করলো। সে বই গোছানোর ভান করলেও আসলে তার মন একদমই ওদিকে নেই। মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। নিশান ভাই কি সত্যি শৈলী আপুকেই খুঁজতে গেছে? যদি তাই হয় তাহলে কেন? শৈলী আপু তো হুট করেই চলে গেছে, এটাই বা কেন? আর নিশান ভাই, সে তো সাধারণত কারো ব্যাপারে এত বেশি মাথা ঘামায় না, তাহলে শৈলী আপুর ব্যাপারটা আলাদা কেন? এটা সর্বদাই হয়ে এসেছে। না চাইতেও মিমির মাথায় হঠাৎ একটা অদ্ভুত চিন্তা খেলে গেল। নিশান ভাইয়া শৈলী আপুকে কি? চিন্তাটা আসার সাথে সাথেই মিমি চমকে গেল। দ্রুত নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। কি ভাবছে সে? এটা কি আদৌ সম্ভব? নিশান ভাই আর শৈলী আপু কি আসলেই? এটা কি সত্যি? তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে ভাবনাটা দূর করতে চাইল মিমি, কিন্তু এবার সেই চিন্তা আরও শক্তভাবে আঁকড়ে ধরল তাকে। অতীতের সমস্ত ঘটনা মেলানো শুরু করলো। শৈলী আপু হঠাৎ প্রস্থান, এই ঘটনা জানার পরেও মায়ের চুপ থাকা, নিশান ভাইয়া আর আমার বিয়ে ঠিক হওয়ার আগের দিনই শৈলী আপু চলে গেছে কাউকে কিছু না বলেই। সমস্ত ঘটনা একে একে মেলাতে চাইল মিমি। নিশান ভাই তো আসলেই সাধারণত এতটা ব্যস্ত হয়ে পড়েন না, কিন্তু শৈলী আপুর ব্যাপারে সে এতটা উদ্বিগ্ন কেন? তাকেও কি শুধু বোনের খাতিরে, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? মিমি নিজের বুকের মধ্যে অদ্ভুত উত্তেজনা অনুভব করল। যদি সত্যি নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু শৈলী আপুও কি? মিমি এবার বইয়ের দিকে আর এক মুহূর্ত তাকিয়ে থাকতে পারল না।
সে সঙ্গে সঙ্গে রিমির দিকে ফিরে বলল। রিমি, একটা প্রশ্ন করব। রিমি বই গোছাতে ব্যস্ত ছিল। সে হতাশ গলায় বলল। আবার কি? মিমি মাথা নামিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। গলার স্বর নামিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল। আচ্ছা, তোর কি মনে হয় বাই এনি চান্স ঈশান ভাইয়া কি শৈলী আপুকে ভালোবাসে? তৎক্ষণাৎ স্তব্ধ হলো মিমি। চলন্ত হাত দুটোও ফ্রিজে পরিণত হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে মাথা তুলল। বিস্ময়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল। কি বললি? রিমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরোপুরি হতবুদ্ধি হয়ে গেল সে, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হাতে ধরা বইটা প্রায় পড়ে যাওয়ার জোগাড়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে অবিশ্বাসের স্বরে বলল। কি বললি? নিশান ভাই শ্যালি আপুকে ভালোবাসে? মিমি নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না যে সে এভাবে প্রশ্নটা করে ফেলেছে। কিন্তু এবার যখন মুখ দিয়ে বেরিয়েই গেছে, তখন এটা নিয়ে ভাবতেই হবে। তুই এটা কিভাবে ভাবলি মিমি? মিমি কিছুটা অপ্রস্তুতভাবে বলল। আমি জানি না, আমি তো কেবল হিসাব মেলানোর চেষ্টা করছিলাম। সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, সত্যি যদি এমন হয়। রিমি এবার পুরোপুরি বই ফেলে দিয়ে মিমির দিকে ঘুরে বসল। তোর মনে হলো মানে নিশান ভাই আর শ্যালি আপুর মধ্যে এমন কিছু থাকতে পারে বলে তোর মনে হচ্ছে? মিমি ধীরে মাথা নাড়ল। সে বুঝতে পারছে কথাটা বলা যত সহজ ছিল, সেটা মেনে নেওয়া ততটাই কঠিন। রিমি এবার একটু চিন্তিত মুখে বলল। সত্যি বলতে আমি কখনো এভাবে ভাবিনি, কিন্তু এখন সব কাহিনী দেখে আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। নিশান ভাই তো কখনো এতটা ব্যস্ত হয়ে পড়েন না কারোর জন্য। তাহলে শ্যালি আপুর ব্যাপারে এত সিরিয়াস কেন? যদিও এটা প্রথম থেকেই। মিমি চাপা গলায় বলল। আর শুধু তাই নয়, শৈলী আপু আমাদের বিয়ে ঠিক হওয়ার আগের দিনই হঠাৎ চলে গেল। আর মাও বিষয়টা জানে। রিমি এবার গভীরভাবে চিন্তায় পড়ে গেল। কথাগুলো যেন একটার পর একটা মিলে যেতে লাগলো। শৈলী আপুর আচরণ, নিশান ভাইয়ের উদ্বেগ, আর সবচেয়ে বড় কথা, মা সব জানে অথচ কিছু বলছে না। তাহলে কি নিজের মেয়ের ভালোবাসা রক্ষার্থেই? হঠাৎ রিমি নিচু গলায় বলল। মিমি, আমার মনে হয় তুই সত্যি কিছু একটা ধরতে পেরেছিস। মিমির গলা শুকিয়ে গেল। মানে? রিমি এবার এক নিঃশ্বাসে বলল। মানে আমি নিশ্চিত না, কিন্তু যদি সত্যিই নিশান ভাই শ্যালি আপুকে ভালোবাসে, তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা অপেক্ষা করছে। মিমির বুক ধুক করে উঠল। সে কি সত্যি এমন কিছু আবিষ্কার করে ফেলেছে যেটা বদলে দেবে তাদের সবার জীবনের হিসাব? রিমি এবার নিঃশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল। মিমি গম্ভীর মুখে বলল। আমি জানি রিমি, এই কথাটা যদি সত্যি হয় তাহলে এই বিয়ে নিয়ে এমন এক সমস্যা হবে যা আমরা কল্পনাও করতে পারছি না। রিমি হতাশ গলায় বলল। তাই তো, আমাদের বাড়িতে এমনিতেই সব কিছু সবসময় টান টান থাকে, তার উপর যদি নিশান ভাই সত্যি শ্যালি আপুকে ভালোবাসে, তাহলে কি এই বিয়েতে রাজি হবে কেউ? মামা মামি এটা মেনে নেবে? মিমি এবার আরও গভীর চিন্তায় পড়ে গেল। সে জানত নিশান ভাই কখনোই জোর করে কিছু মানতে চায় না। আর যদি সে সত্যি শৈলী আপুকে ভালোবাসে, তাহলে? রিমি কাঁধে হাত রাখল। আমরা কি কিছু করব নাকি অপেক্ষা করব? মিমি গভীর শ্বাস নিয়ে বলল। আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই রিমি, কারণ যা ঘটতে যাচ্ছে সেটা হয়তো আমাদের কল্পনার চেয়েও বড় কিছু হতে চলছে। আপাতত চুপ থাকাই ভালো। আর আমি? রিমি ভুরু কুঁচকে বলল। আর তুই কি? মিমি একটা বড় শ্বাস ফেলে বলল। আমি আমার আর নিশান ভাইয়ের বিয়ের আলোচনাটা বন্ধ করার চেষ্টা করছি। জোর করে কোনো কিছু পাওয়ার ইচ্ছে নেই আমার। আর যদি শৈলী আপু নিশান ভাইয়াকে ভালোবেসে থাকে, তবে আমি হাসি মুখে সব ভুলে যাব। গতরাতে বেশ অনেকক্ষণ জেগেছিল শৈলী। ব্যস্ত ছিল নিজের জীবনের করুণ হিসেব মিলাতে।
আর এভাবে প্রায় সারা রাত জেগে থাকার কারণে বেশ দেরি করেই ঘুম থেকে উঠল সে। চোখ মেলতেই বুঝতে পারল বাইরে রোদ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে, তার মানে সকাল অনেক গড়িয়ে গেছে। সে হতাশভাবে দীর্ঘশ্বাস ফেলল। গত রাতের অগোছালো চিন্তাগুলো এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। বিছানায় কিছুক্ষণ এলিয়ে পড়ে রইল শৈলী। শরীরটা যেন একদম নিস্তেজ লাগছে, মনে হচ্ছে যেন ঘুমের ঘোর পুরোপুরি কাটেনি। কিন্তু আর শুয়ে থাকলে হবে না, উঠতে হবে। মামিকে কাজে তো একটু সাহায্য করতে হবে। ধীরে ধীরে উঠে বসল শৈলী। এলোমেলো চুলগুলো কপালে এসে লুটিয়ে পড়েছে, চোখ মুখ ক্লান্তির ছাপ স্পষ্ট। আয়নার সামনে দাঁড়াতেই নিজের অবস্থা দেখে নিজেই হতাশ হলো। চোখের নিচে হালকা কালচে ভাব, মুখটা যেন একটু ফ্যাকাশে লাগছে। দেরি না করে শৈলী দ্রুত কোনো দিকে না তাকিয়ে কলপাড়ের দিকে গেল। সেখানে ঢুকে মুখে পানি দিল। উঠোন পেরিয়ে বাঁশের বেড়া ঘেরা জায়গাটায় ঢুকে সে টিউবওয়েলের কাছে দাঁড়ালো। এক হাত দিয়ে টিউবওয়েলের লোহার হাতলটা ধরল, আর এক হাতে মুখে পানি ছিটাতে লাগলো। ঠান্ডা পানি মুখে লাগতেই এক ধরনের স্বস্তি অনুভব করলো সে। ঘুম ঘুম ভাবটা কিছুটা কেটে গেল। তারপর হাত পা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিল। চুলগুলো ঠিক করে একবার উল্টো পাল্টা চুল গুছিয়ে নিয়েই খোলাই রেখে দিল। পাশেই রাখা একটা লাল রঙের মগে পানি নিয়ে আবারও হাত পা ভিজিয়ে নিল শৈলী। একদম সতেজ লাগলো এবার। হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করলো। তারপর এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। চারপাশের নিস্তব্ধতা, গ্রাম্য পরিবেশের মিষ্টি স্নিগ্ধ যেন কিছুক্ষণের জন্য হলেও তার অস্থির মনটাকে একটু প্রশান্ত করল। কিন্তু বেশিক্ষণ স্থির থাকা যাবে না। নিজের গোলাপি রাঙ্গা থ্রিপিসটা ঠিক করে দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। আজ যেন অনেক কাজ বাকি। গ্রামের পরিবেশটা এখন বেশ শান্ত। বাইরে থেকে হালকা বাতাস আসছে, দূরে কেউ একজন কিছু বলছে, পাখির ডাক শোনা যাচ্ছে। শৈলী হাতে থাকা গামছাটা দিয়ে মুখ মুছতে মুছতে বাড়িতে ঢুকে পড়ল। কিন্তু দরজা প্রাণোর সাথে সাথেই চমকে গেল শৈলী। থমকে গেল দুরন্ত পাজোড়া। আচমকা স্থির চক্ষুদ্বয় কোটর ভেদ করে যেন বেরিয়ে আসছে। উঠানোর এক কোণে বাঁশের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নিশান, দুহাত বুকের কাছে গুজে রাখা, দৃষ্টি স্থির, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের ভাষাটা ভারী। শৈলী একদম থমকে গেল। তার হাতের গামছাটা প্রায় পড়েই যাচ্ছিল। নিশান এখানে কিভাবে, কখন এলো, কেন এলো? শৈলীর মনে হলো এই দৃষ্টি যেন তার পুরো অস্তিত্বকেই গুড়িয়ে দিতে চাচ্ছে। নিশানের চোখে একটা চাপার রাগ আর কিছু অদ্ভুত শীতলতা একসঙ্গে মিশে আছে। শৈলী এক পা পিছিয়ে গেল। নিশানকে এখানে দেখে তার গলা শুকিয়ে গেল। শব্দ করতেও ভয় লাগছে। সে কি কিছু বলবে, নাকি নিশান কিছু বলবে? নিশান তবুও চুপ, এক দৃষ্টিতে দূর থেকেই তাকিয়ে আছে, যেন তার চোখের ভাষাই সব বলে দিচ্ছে। শৈলীর দৃষ্টি স্থির হয়ে গেল, গলা শুকিয়ে এলো। সে একদম স্তব্ধ হয়ে গেল, একটুও নড়ল না। নিশান এখানে, সত্যি? সে কি স্বপ্ন দেখছে? শৈলী নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে না, কিন্তু না, এটা স্বপ্ন না। নিশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, মুখে কোনো কথা নেই, শুধু চোখের দৃষ্টি বলছে সে রাগান্বিত, হয়তো অভিমানও আছে। শৈলী মনে মনে গুছিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। নিশান তার সামনে, একেবারে সত্যি সত্যি, অথচ কিছুক্ষণ আগেও সে ভাবতে পারেনি যে নিশান এখানে আসতে পারে। নিশান তার সামনে, কিন্তু তার চোখের ভাষা বোঝা যাচ্ছে না। শৈলী কি করবে, কি বলবে? তার মাথায় কিছুই কাজ করছিল না। ন্যানো সেকেন্ডের জন্য শৈলী ঢোক গিলে ভাবল সামনে সাদা শার্ট পরিহিত স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা তার ভ্রম। কাল রাতে কি একটু বেশি ভেবে ফেলেছে সে? তাই কি এখন চোখে ভুল দেখছে? ঘুমের রেশ কি কাটেনি? শৈলী যখন এই পরিস্থিতির স্বপ্নে রূপান্তর করার চেষ্টায় গভীর মগ্ন, তখন ওই রান্নাঘর থেকে গরম ভাতের হাঁড়ি নিয়ে তাড়াতাড়ি করে বের হলেন রাহেলা বানু। দ্রুত উঠোনে এসে নিশানকে উদ্দেশ্য করে বলতে থাকলেন, কি ব্যাপার, খারাই আসন কেন বাপ? খিদে লাগে নাই? আসো আসো, গরম গরম ভাত রাখছি, আলু ভর্তা আর মসুর ডাল দিয়া, তাড়াতাড়ি খাইয়ে নাও। নিশান এবার বিনয়ী দৃষ্টি নিয়ে চোখ ফেরালো পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকা রাহেলা বানুর দিকে। মিষ্টি হেসে তাচ্ছিল সুরে বলল, আমি নয় পরেই খাচ্ছি মামি।
আগে আপনার ভাগ্নিকে একটু লেবু পানি খাওয়ান, যে কোনো সময় হার্ট ব্লক করতে পারে। প্রথমে কথার মানে কিছুই বুঝল না ভদ্রমহিলা। তৎক্ষণাৎ নিশানের চোখের দৃষ্টি অনুসরণ করে সে এবার বাড়ির দরজার দিকে তাকিয়ে রইল। দেখল ভূত দেখার মতো চমকিত দৃষ্টিতে তাকিয়ে আছে শৈলী। চোখে মুখে বিস্ময়ের যেন শেষ নেই। হাতে থাকা গামছাটা কোনোমতে কবজিতে আটকে রয়েছে, হাঁটু রীতিমতো কাঁপছে। রাহেলা বানু তো আর শৈলীর অবস্থা বুঝলেন না। তিনি আরও বেশি উৎফুল্লতা নিয়ে হাসিমাখা মুখে বললেন, উঠছস তাহলে? এত দেরি করলি কেন? দেখ দেখ কারা আইছে, দেখ তাড়াতাড়ি আয়। খাম্বার মতো খাড়াই আসস কেন? শৈলী এবার সদ্বিদ ফিরে পেল যেন। ঠোঁট ভিজিয়ে রাহেলার দিকে তাকালো। তার মানে সে আসলেই স্বপ্ন দেখছে না। নিশান ভাই এখন বাস্তবেই তার সামনে দাঁড়িয়ে। এটা কিভাবে সম্ভব? শৈলীর অবস্থা আর কেউ বুঝতে না পারলেও নিশান ঠিকই বুঝতে পারল। কিন্তু সে কোনো কথাই বলল না। চুপচাপ মাদুর বিছিয়ে রাখা মেঝে ধপ করে বসে পড়ল। শার্টের হাতা গোটাতে গোটাতে হাঁক ছুড়ল ঘরের দিকে। এই যে শেহজাদ আকাশ খান, দ্রুত ঘর থেকে আসুন। করোনা করে যদি গেলের পর্ব শেষ করে ঘুমের দেশে যেতেন তাহলে খুবই খুশি হতাম। নিশানের কথা শুনে রাহেলাও ফিক করে হাসলেন। তিনিও অবিলম্বে ডাকলেন, আকাশ বাবা তাড়াতাড়ি আহো, খাইয়া ঘুমাও। শৈলী এবার ঢোক গিলল। তার মাথার ওপর দিয়ে সব কিছু যাচ্ছে। তার মানে আকাশ ভাইও এসেছে। দেরি না করে মুখ লুকাতে দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল শৈলী। তার এমন অদ্ভুত আচরণে নিশান অবাক না হলেও বেশ অবাক হলেন রাহেলা। নিশান ছেলেটা আসলো, শৈলী একবারও কথা বলল না। প্রশ্নটা উকি দিল তার মনে। কিন্তু তিনি ভাবলেন ঘুমের রেশ কাটাতে পারেনি শৈলী। শৈলীর ঘরের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘুম ঘুম চোখ হেলতে দুলতে আসতে দেখা গেল বেচারা আকাশকে। সে আর এসব সহ্য করতে পারছে না। নিশানের ওপর বেজায় ক্ষেপে আছে সে। মনে মনে নিশানকে কিছু উদ্ভট অভিশাপও ইতিমধ্যে দিয়ে দিয়েছে আকাশ। পেটে ইঁদুর না দৌড়ালেও সে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়তে বেশি সময় নিত না। তবে এখন পেটের ক্ষুধা প্রমোশন করা জরুরি, নইলে ঘুমও স্বস্তির হবে না। এলোমেলো পায়ে এগিয়ে এসে নিশানের পাশেই ধপ করে বসে পড়ল আকাশ। বড় একটা হাই তুলে আলুর ভর্তার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠল, ও শিট আন্টি, আলুর ভর্তাতে লাল মরিচ দিছেন? রাহেলা বানু ইতস্তত করলেন। তিনি জানেন শহর থেকে এসেছে ছেলেগুলো এসব খাবার নাও খেতে পারে। এমনিতেও তিনি বেশ অস্বস্তি বোধ করছিলেন প্রথমে, কিন্তু সমুদ্রের কথা অনুযায়ী ধাতস্থ হয়েছিলেন। আজ বাড়িতে কাঁচা মরিচ ছিল না বলে তিনি শুকনো মরিচ দিয়েই আলুর ভর্তা করেছেন। আর শৈলীও এটা পছন্দ করে। মানে হ বাপ, শুকনো মরিচ দিয়া করছি। কেন, তুমি খাইতে পারবা না? বেশ করুণ কণ্ঠে বললেন রাহেলা। আকাশও করুণ চোখে তাকালো। সে এত ঝাল মোটেও খেতে পারবে না, খেলেই তার পেছন জ্বালাপোড়া করে। তাই নিজের পশ্চাৎদেশ বাঁচাতে আকাশ যেই না মনের কথা বলতে যাবে, তখনই নিশানের গরম আগুনের ন্যায় দৃষ্টি তার দিকে পড়ে। নিশানের ভুরু কুঁচকানো সেই দৃষ্টি দেখে আকাশ মনের জিনিস মনে রেখে গিলে ফেলল নিজের কথাটা। এখন নিজের পশ্চাৎদেশ বাঁচাতে চাইলে সম্মুখ দেশটা নিশানের কাছে বলি দিতে হবে। বাবা হতে পারাটা বেশি জরুরি। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আকাশ মেকি হেসে বলল, আরে না না আন্টি, কী যে বলেন, কেন খেতে পারবো না? এই আমি আকাশ খান গরু, ছাগল, ভেড়া, খাসি, হাঁস, মুরগি, মোরগ, ইঁদুর, সাপ, ব্যাঙ, কবুতর, টিয়া, পোকামাকড় সব খেতে পারি। রাহেলা বানু চমকে তাকালেন, বিস্ময় নিয়ে তাকালেন। আয় হায়, পোলা কয় কি? ও নিশান, তোমার বন্ধু কোথা থেকে আইছে? বিদেশি পোলা নাকি? নিশান আকাশকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, খুবই বিদেশি, তবে উন্নত দেশের না, কোন এক আজব গ্রহের। রাহেলা বানু ফিক করে হেসে ফেললেন। আর আকাশ চোখ বড় বড় করে নিশানকে দেখল। বাহ, আমার এই কষ্ট, এই ত্যাগের সম্মানটুকুও দিলা না বন্ধু। আমি এইমাত্র আমার ভবিষ্যৎ বাবা সত্তা বাঁচানোর জন্য আগুন ঝাল আলুর ভর্তা খাওয়ার প্রতিজ্ঞা করলাম, আর তুমি আমাকে এলিয়েন বানিয়ে দিলে। ছি বন্ধু, ছি। নিশান গম্ভীর মুখে বলল, তোর বাবা হওয়ার ভবিষ্যৎ বাঁচানোর জন্য
আমার প্রেজেন্ট মুড নষ্ট করা দরকার ছিল না আকাশ। চুপচাপ খা। আকাশ হতাশ মুখে একবার ভর্তার প্লেটের দিকে তাকালো, তারপর লালচে আলুর ভর্তা হাতে তুলে নিয়ে চোখ বন্ধ করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। শৈলী তখনও ঘরের ভেতরেই লুকিয়ে আছে। নিশানের আচমকা আগমনের ধাক্কা সামলানোর চেষ্টা করছে। বাইরে থেকে আকাশের আর্তনাদ শোনা গেল। ও মাই গড, এত ঝাল না, মানে এত মিষ্টি কেন? আমার জিভ জ্বলে গেল। নিশান চুপচাপ ভাতের লোকমা বানাচ্ছিল। আকাশের কথা শুনে বিরক্ত মুখে বলল, অপদার্থ, এত নাটক করিস কেন? রাহেলা বানু দ্রুত পানির গ্লাস বাড়িয়ে দিলেন আকাশের দিকে, আর আকাশ চোখ বন্ধ করে সেটার দিকে হাত বাড়িয়ে বলল, আন্টি বিশ্বাস করুন, যদি আমার জীবনে কালকের সূর্য না ওঠে তাহলে দয়া করে আমার নামের পাশে লিখে দিন, অলিক আগুনের লেলিহান শিখায় পুড়ে মরল এক বীর যোদ্ধা। নিশান এক মুহূর্তের জন্য ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিরক্ত মুখে বলল, এই জন্যই বলি তোর জন্ম উচিত ছিল কোন এক থিয়েটারের মাঝে। আকাশও মুখ বাঁকিয়ে পাল্টা উত্তর দিল, আর তোর জন্ম হওয়া উচিত ছিল সমুদ্রের মাঝে, খাটাস বেড়া। আকাশের কথায় রাহেলা বানু চোখ বড় করে তাকালেন। এরপর ডালের পাতিল আনতে রান্নাঘরে গেলেন, কিন্তু নিশান একদম নির্লিপ্ত মুখে খাওয়া শুরু করলো। শৈলীর ঘরের দরজার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, আকাশ, ভবিষ্যতে বাপ হতে চাস? আকাশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, অবশ্যই, কে না চায়। বেশ, তাহলে তোকে তো একটা বিশেষ কাজ দিতেই হয় আকাশ খান। তৎক্ষণাৎ আকাশের গলায় ভাত আটকে যাওয়ার জোগাড়। নিশানের মুখ থেকে বিশেষ কাজ কথাটা শুনলেই তার গা শিউরে ওঠে। এই নিরামিষের বিশেষ কাজ যে কোনো সহজ কাজ না, এটা সবাই জানে। আকাশ ঢকঢক করে পানি গিলে কাশি সামলাতে সামলাতে বলল, দেখ ভাই, আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। আমার ছোট বোনের মতো মিষ্টি বোনটাকে নিতে এসেছি, কোনো মিশন পারফর্ম করতে না। কিছু বলিস না প্লিজ। নিশান ঠান্ডা গলায় বলল, শুধু একটা ছোট্ট কাজ, করতেই হবে তোকে। আকাশ মুখ কুঁচকে তাকাতেই নিশান বলে উঠল, শৈলীকে এক্ষুনি এখানে ডেকে আনবে। শৈলীর নাম শুনেই আকাশ ভ্রু উঁচিয়ে তাকালো। বুঝতে পারল নিশানের আসল উদ্দেশ্য কি। বাটপাড়ের সর্দার নিজের কাজ আকাশকে দিয়ে করাবে, তবে আকাশকে তো করতেই হবে। কিন্তু ব্যাপারটা সহজ হবে না, কারণ শৈলী তো নিশানকে দেখেই দৌড়ে পালিয়েছে। আকাশ কাতর মুখে বলল, তুই বরং নিজেই যা দোস্ত, আমি অত ঝুঁকি নিতে পারবো না। মেয়েটা তোকে দেখে হয়ে গেছে। আমি গেলে যদি নিরাপত্তার জন্য আমার মাথায় কাঁচের গ্লাস ছুঁড়ে মারে, এমনিতে তোকে ওর খোঁজ দিয়ে বেইমানি করেছি আমি ড্যাম শিওর শৈলী আমার সাথে এক সপ্তাহ কথা বলবে না। নিশান একদম নির্বিকার মুখে একটা শশার টুকরো মুখে দিল, তারপর শান্ত গলায় বলল, আমি কি তোকে অনুরোধ করছি নাকি অর্ডার? আকাশ একদম জমে গেল। নিশানের সাথে তর্ক করে লাভ নেই। শেষ পর্যন্ত সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। যাই, যুদ্ধটা একবার লড়ে আসি। আকাশ প্লেটে হাত ঝেড়ে উঠতে নিলেই রান্নাঘর থেকে কেবলই বের হওয়ার রাহেলা বলে উঠলেন, ওয়া কি আকাশ, কি হইল, উঠল কেন? খাওন শেষ করো। আকাশ আবারও মেকি হেসে বলল, না মানে আন্টি, আমরা একা একা খাচ্ছি। সকাল সকাল শৈলীও তো কিছু খায়নি, ওকে ডাকতে যাচ্ছিলাম, আমার সাথেই খেত। রাহেলা বানু এবার হেসে ফেললেন, ওয়াই তো এখন খায় না, ওয়ার ওই একখানা সই আছে, ওয়াই আসলে খাবে। আকাশের সাথে নিশানও অবাক হয়ে যায়। সই? সেটাকে? রাহেলা কপালের ঘাম মুছে বললেন, এখানেই থাহে আমাগো সমুদ্রের হবু বউ, মাইয়েরা খুব বালা, ওর সাথে সমুদ্রের বিয়ের আলাপ চলতেছে। আকাশ খুশি মনে বলে উঠল, ও তাই নাকি? বাহ বাহ, এ তো বেশ খুশির খবর। নিশান রাহেলার উদ্দেশ্যে করে বলল, মেয়ের নাম কি মামি? ওর নাম হইল সকিনা। বলেই রাহারা ডাল উঠিয়ে দিলেন নিশানের প্লেটে। নিশান এবার ইশারা করলে আকাশ আবারও খাওয়া শুরু করে। রাহেলা নিজের মতো করে আরও বলতে থাকেন, সকিনা খুব লক্ষ্মী একটা মাইয়া, শৈলীর লগে খুব বাপ, একসাথে খায় দায়, গল্প করে, খুব ভালো বন্ধু ওরা। ওদের বিয়েতে তোমরা অবশ্যই থাকবা কিন্তু নিশান। নিশান মুস্কি হেসে সম্মতি জানালো। এরপর একবার আর চোখে শৈলীর ঘরের বদ্ধ দরজার দিকে তাকায়।
মুখে থাকা ভাত চিবোতে চিবোতে তির্যক দৃষ্টি ফেলে বাঁকা হাসে। সেও দেখতে চায় এই মেয়ে কতক্ষণ দরজা আটকে ভেতরে ঘাপটি মেরে বসে থাকতে পারে। নিশানকে না বলে হুট করে গ্রামে চলে আসার আসল কারণ সে অবশ্যই খুঁজে বের করবে। ঘরের মধ্যে পায়েচারি করছে শৈলী। রীতিমতো হাত পা ঘেমে গেছে তার। দুহাত কসলাতে কসলাতে রক্ত জমাট বেঁধে ফেলেছে খানিকটা। ঘরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শুধু পায়চারি করছে সে। মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে সব চিন্তাগুলো। এটা স্বাভাবিকও বটে। নিশান নামটা তার জীবনে যতটা গভীরতা নিয়ে এসেছে ততটাই ভয়ও জাগিয়েছে। তার মানে আবার দেখা। নিশান সত্যিই এসেছে এভাবে এখানে। শৈলীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নিশানের মুখটা মনে পড়তেই তার বুক ধরফর করে উঠল। কি করবে এখন? মুখোমুখি হতে হবে। কি বলবে? কি বলার আছে? কেন না বলে চলে এসেছে? এর জবাব কি দেবে? শৈলীর মনে পড়ে গেল শেষ সেই দিনটা যখন নিশানকে দেখেছিল। তখনও নিশানের চোখে একই দৃষ্টি ছিল, গম্ভীর, স্থির, অথচ তীব্র। শৈলী হঠাৎই চমকে উঠল দরজার কপাটে হালকা শব্দ শুনে। কেউ কি এসেছিল? নিশান। সে শ্বাস আটকে তাকিয়ে রইল দরজার দিকে। কিছুক্ষণ পর বাইরে পায়ের শব্দ মিলিয়ে গেল। শৈলী দাঁড়িয়ে থাকলো নিঃশ্বাস বন্ধ করে, যেন নিশানের উপস্থিতি কেবল তার ঘরের বাইরে নয়, তার মনের ভেতরও ঘনিয়ে এসেছে। উঠোনে নিশান। আকাশ আর তার মামির আলোচনাগুলো আবছা আবছা শুনতে পাচ্ছিল সে। হঠাৎ ফিসফিস আওয়াজ বন্ধ হয়ে যেতেই ভ্রু কুঁচকালো শৈলী। ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলে মাথা বের করলো। উকি মেরে তাকাতেই দেখল এটো প্লেটগুলো সাজিয়ে কলপাড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাহেলা বানু। শৈলী সতর্কতার দৃষ্টি ফেলে এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজল, কিন্তু কোথাও তার অস্তিত্ব না দেখে ধীর পায়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো সে। জোর গলায় আওয়াজ সুরে বলল, মামি, ও মামি। শৈলীর ডাকে আবছা রোদের আলোয় হাত দিয়ে কপাল ঢেকে রাহেলা বানু মুখ কুঁচকে বললেন, এই তোর কি জ্ঞান বুদ্ধি লোপ পাইছে রে? বাড়িতে কুটুম আইছে, তাও তোর বাপেরই আত্মীয়। তুই আপ্যায়ন না কইরা ঘরে কি করস? সি সি, কি লজ্জার কথা। শৈলী দীর্ঘশ্বাস ফেলল, তারপর দাঁতে দাঁত চেপে নিজের গলা সামলে নিয়ে বলল, বাইরে এলে তো আপ্যায়ন করতাম, কিন্তু কুটুম এসে যদি হাওয়ায় মিলিয়ে যায় তাহলে আমি কি করব? রাহেলা বানু প্লেট গুছিয়ে নিয়ে শৈলীর দিকে তাকালেন। কি কস? হাওয়ায় মিলিয়ে গেল মানে? শৈলী মুখ ভার করে এদিক ওদিক তাকিয়ে বলল। নিশান ভাই কোথায় গেল? রাহেলা বানু হাসতে হাসতে বললেন, আরে নিশান তো কলপাড়ে গেছিল, এখন তো সমুদ্র ভাইয়ের সাথে দেখা করতে গেছে। আহা, পোলাটা আসছে কতদিন পর, কত ব্যস্ত ছিল। জানিস, ওরে আমি সেই ছোট থাকতে দেখছি, তখন তুই তোর আম্মার পেটেতে ছিলি, তখন দেখছিলাম ওরে। শহরে গেছিলাম ওই সময়, কি যে মিষ্টি পোলা ছিল ওই। এখন তো আবার সুন্দর হইছে। আমার একখানা মাইয়া থাকলে ওরে জামাই বানাইতাম। শৈলী বিষম খেল। না জানি আর কতজন নিশান ভাইকে জামাই বানাইতে চায়, আল্লাহ মালুম। রাহেলা আবারও বললেন, এই তোর হয়েছে কি রে? তুই তো মনে হয় দেখতেই চাস না, তাই ঘর থেকে বাইর হস নাই। এটা কি কোনো আচরণ? শৈলী ঠোঁট কামড়ে চুপ করে থাকলো। তার দৃষ্টি এবার কলপাড়ের দিকে গেল। নিশান যদি ওখানে থাকে তাহলে এখন সে বের হবে না। আবার মুখোমুখি হতে চায় না এখনই, কিন্তু তার কপালটাই খারাপ। হঠাৎ কলপাড়ের দিক থেকে পায়ের শব্দ এলো। শৈলীর শরীর মুহূর্তে থমকে গেল। এক ধরনের অস্বস্তি তার সারা দেহে জুড়ে ছড়িয়ে পড়ল। একটু পরেই সেই কাঙ্ক্ষিত মানুষটি ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পাশেই গামছা দিয়ে হাত মুছতে ব্যস্ত বেচারা আকাশ। শৈলী দ্রুত চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। নিশানের সেই স্থির চোখের দৃষ্টি তার দিকে উঠে এলো, যেন তাকে ভেদ করে চলে যাবে। কয়েক সেকেন্ডের জন্য সময় থমকে গেল। নিশান কোনো কথা বলল না, শুধু শৈলীর দিকে তাকিয়ে থাকলো। শৈলী ঢোক গিলে পেছন ফিরতে গিয়েই শুনল নিশানের গভীর অথচ শান্ত কণ্ঠস্বর, এখন কি তোর হার্ট ব্লক হচ্ছে? শৈলী চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। নিশানের ঠোঁটের কোণে হাসির ছিটে ফোটাও নেই। তাহলে কি কথাটা খোঁচা মেরে বলল? শৈলীর মনে হচ্ছে সত্যি হৃদয় স্পন্দনটা স্বাভাবিক নেই। আকাশ ভাবল এবার হয়তো নিশান সরাসরি কথা বলবে শৈলীর সাথে, অথচ নিশান এবারও কিছু বলল না।
ছোট্ট একটা খোঁচা মেরে রাহেলাকে উদ্দেশ্য করে বলল। আমি সমুদ্র কোথায়? ওদিকে তো নেই। রাহেলা এবার খানিক ভেবে বললেন, হ্যাঁ মনে হয় সকিনের কাছে গেছে। তুমি একখান কাম করো আব্বা, ওই ক্ষেতের ওই দিকটা যাও, ওই হেনেই থাকবো। নিশান কিছু বলার আগেই আকাশ বলল। কিন্তু আমরা তো চিনি না আন্টি। রাহেলা এবার শৈলীকে ইঙ্গিত করে বলল। শৈলের সাথে নিয়ে যাও, ও আয় চিনে ভালো কইরা। শৈলী রীতিমতো চমক খেল। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো কেউ তাকে হিম শীতল পানিতে ছুঁড়ে ফেলেছে। সে যাবে নিশানের সামনে, ওদের সামনে হাঁটবে। নিশানের সামনে? না না, এটা একদমই সম্ভব নয়, অসম্ভব, কখনোই না। শৈলী যদি এখন নিশানের সাথে যায় তাহলে নিশ্চিত লাশ হয়ে ফিরতে হবে। শৈলী নিজেও বুঝতে পারছে না হঠাৎ করে নিশানকে তার এত ভয় লাগছে কেন। শৈলী এবার গলা খাকারি দিয়ে বলল। না মানে মামি, আমার অনেক কাজ আছে, বিছানা গোছানো হয়নি এখন, আমি যেতে পারবো না। নিশান ভ্রু কুচকালো। আকাশ হতাশ হলো। রাহেলা বানু কপালে হাত চাপড়ালেন। দূর, তুই যা, বিছানা আমি ঠিক কইরা রাখুম। তোর এত কাজ কিসে শুনি? অতিথি আইছে বাড়িতে, তোরই তো দেখাশোনা করার কথা। যা, বেশি বাড়াবাড়ি করবি না। শৈলী একদম কথা হারিয়ে ফেলল। নিশানকে এক ঝলক দেখে আবার চোখ নামিয়ে নিল। সে এতক্ষণ কোনো প্রতিবাদ করেনি, নিশ্চয়ই চুপচাপ শৈলীর অবস্থা উপভোগ করেছে। আকাশ হালকা মজা পেয়ে ফিসফিস করে নিশানকে বলল। দোস্ত, আমি কি তোদের সাথে যাব নাকি মামির সাথে প্লেট ধুতে যাব? আমি আবার কাবাবে হাড্ডি হতে একদম পছন্দ করি না। নিশান ভ্রু কুচকে সন্দিহান দৃষ্টিতে তাকালেই আকাশ বলে। না মানে তোর ঘরেরটা তো ভয়ে কাঁপতেছে, চোখ খুলে একটু দেখ, আমি গেলে আরও যদি অস্বস্তিতে পড়ে। শাট আপ। এক ধমকেই আকাশকে থামিয়ে দেয় নিশান। তবে সে শুধু একপাশের ভ্রু উঁচিয়ে তাকালো। তার দৃষ্টি কিছুটা অদ্ভুত ঠেকলো আকাশের কাছে। শৈলী কপালে হাত রাখল। এখন যদি না যায় তাহলে সবাই খেয়াল করবে, কিন্তু যদি যায় তাহলে নিশানের সাথে থাকতে হবে। অন্যদিকে রাহেলা বানু একদম রুখে দাঁড়িয়ে গেলেন। শৈলী, আর একবার যদি না কইছস তুই, খোদার কসম তোর মামার কাছে বিচার দেবো। শৈলী অসহায়ের মতো নিশানের দিকে একবার তাকালো, আবার দ্রুত চোখ সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল। চলুন। নিশান একটুও প্রতিক্রিয়া দেখালো না, বরং ঠোঁট গোল করে বিরক্তির শ্বাস ফেলে শৈলীকে অবহেলা করে আগে আগে হাঁটা শুরু করলো। আকাশ তা দেখে মুচকে হাসল। এরপর শৈলীর দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে মেকি হাসল। শৈলী এবার কটমট করে তাকালো আকাশের দিকে আর বলল। আপনিও চলুন, হাঁটছেন না কেন? আকাশের মুখের হাসির বাতিটা ধূপ করে নিভে গেল। চোখ পিটপিট করে তাকালো। এরা দেখছি মিয়া বিবি একই রকম। তবে শৈলী যে আকাশের বেইমানির ওপর বেজায় ক্ষেপে আছে এই সম্পর্কে কোনো সন্দেহ নেই তার। শৈলী মনে মনে বিড়বিড় করে বলল। হায় আল্লাহ, এবারের মতো নিশান ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দাও। সূর্যের আলো একটু একটু করে ম্লান হয়ে আসছে। সোনালি আভায় ঢেকে গেছে পুরো ক্ষেত। দূরে কোথাও একটা কোয়েল ডাকছে। হালকা বাতাসে ধানের গন্ধ ভেসে আছে। ক্ষেতের চারপাশে তালগাছের সারি দাঁড়িয়ে, মাঝে মাঝে হালকা দুলে উঠছে বাতাসের ছোঁয়ায়। সরিষার ক্ষেতে হলুদ ফুলের রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে শেষ বিকেলের আলোয়। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সূর্যের লালচে আভা পড়ে একটা রঙিন ছায়া তৈরি করেছে পথের ধারে। নিশান, আকাশ আর শৈলী পাশাপাশি হাঁটছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। শৈলী একটু পিছনেই হাঁটছে, সে চাইছে দূরত্ব বজায় রাখতে। নিশান সামনে, তার সশরীরী ভাষায় অদ্ভুত একটা আত্মবিশ্বাস। মনে হচ্ছে যেন সে জানে কোথায় যাচ্ছে, যদিও জায়গাটা তার চেনা নয়। এদিকে আকাশ বেশ বেকায়দায় ফেসে গেছে। তার সামনে সিংহের মতো হাঁটছে নিশান, আর পেছনে ভেজা বেড়ালের মতো চোখ নামিয়ে হাঁটছে শৈলী। তাদের দুজনের মাঝখানে পুরো আকাশ নিজেকে ভিলেন উপাধি দিতে বাধ্য হলো। সে আসলেই পুরো পরিস্থিতির মধ্যে একটু হাস্যকরভাবে আটকে গেছে। আকাশ একবার নিশানের দিকে তাকায়, একবার শৈলীর দিকে। দুজনের মাঝে কলাগাছ হয়ে থাকার মোটেই ইচ্ছে নেই তার। আবার একটা কথাও বলতে পারছে না, যেন বাতাসের মাঝে কোনো অদৃশ্য চাপ আছে। শৈলী মাঝে মাঝে আর চোখে নিশানের দিকে তাকাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিশান জানে সেটা, বুঝতেও পারছে যে একজোড়া ডাগর আঁখি তাকে দেখছে, ক্ষণে ক্ষণে পর্যবেক্ষণ করছে।
কিন্তু নিশানও কিছু বলছে না, চোখ সামনে রেখে নিজের মতো করে হেঁটে চলছে। চারপাশ এত সুন্দর, অথচ তিনজনের মাঝে কেমন যেন একটা চাপা অস্বস্তি। হঠাৎ একটা কাক উড়ে এসে পাশের বাঁশের ডালে বসতেই শৈলী চমকে উঠল। সে এতটাই চিন্তায় ডুবেছিল যে ছোট্ট শব্দেও সারা শরীর কেঁপে উঠল। আকাশ সেই মুহূর্তটা একদম মিস করল না। সে মুখ চেপে হাসল। নিশান শুধু একবার শৈলীর দিকে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। ঠোঁটের কোণে হালকা একটা চাপা হাসি খেলা করছে আকাশের, যা নিশান বা শৈলী দেখেও দেখেনি। বাতাসটা একটু জোরে বইতে লাগলো। সরিষার হলুদ ফুলগুলো দুলে উঠল একসাথে, যেন তাদের দেখেই হাসছে। কিন্তু তিনজনের হাঁটার গতি একই রকম রইল, একটু ধীর, একটু অস্বস্তিকর, তবুও একই পথে। আরও কিছুটা পথ এগিয়ে যেতেই দূরে এক ফাঁকা জমির মাঝখানে একটা চেনা অবয়ব দেখতে পেল শৈলী। সমুদ্রই হবে, এমনটা আন্দাজ করতে সময় লাগলো না তার। রোদের রং এখন গাঢ় কমলা। খেতে কাজ করা মানুষের ছায়া লম্বা হয়ে পড়েছে মাটিতে। সমুদ্র ধানের আঁটি গুছিয়ে নিচ্ছে, মাঝে মাঝে হাত দিয়ে কপালের ঘাম মুছছে। তার পাশেই একটা লাল গামছা বাঁশের মাথায় উড়ছে, হয়তো বাতাসে শুকানোর জন্য রাখা। শৈলী হাঁটা থামিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়ালো। তারপর ডান হাতটা তুলে আঙ্গুল দিয়ে নিশান আর আকাশকে দেখিয়ে বলল, ওই যে ওখানে সমুদ্র ভাইয়া। নিশান তাকিয়ে দেখল। তার চোখ জোড়া সামান্য সংকুচিত হলো, যেন সে মনোযোগ দিয়ে দূরের মানুষটাকে পর্যবেক্ষণ করছে। আকাশ মুখ একটু সামনে বাড়িয়ে তাকিয়ে বলল, ওইটাই বুঝি সমুদ্র? শৈলী মাথা নাড়ল। নিশান কিছু বলল না, শুধু একবার শৈলীর দিকে তাকালো। আকাশ হাত তুলে হালকা ভঙ্গিতে বলল, তাহলে চলো কাছে গিয়ে দেখা যাক। সমুদ্রের পাশেই হাতে এঁটো পেয়ারা নিয়ে কোমরে আরেক হাত রেখে বকবক করতে দেখা গেল সকিনাকে। দূর থেকে বোঝাই যাচ্ছে মেয়েটা সমুদ্রের ওপর বেজায় ক্ষেপে আছে, আর তাই রাগ উগরিয়ে দিচ্ছে মনের সুখে। ক্ষেতের উঁচু মাচার পাশ থেকে সকিনার রাগান্বিত কণ্ঠ আবছা আবছা ভেসে এলো। নিশান ভ্রুকুচকে দূর থেকে দেখতে পেল সমুদ্র একটা কোদাল হাতে ক্ষেতে টুকটাক কাজ করছে, আর পাশে সকিনা দাঁড়িয়ে একের পর এক কথা বলে যাচ্ছে। সকিনার কণ্ঠে বিরক্তির ছোঁয়া, যেন সে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সমুদ্র নির্বিকার। শৈলী আর আকাশ থেমে গেল। নিশান এগোচ্ছে না দেখে তারাও এগোতে পারছে না যে। আকাশ অবশ্য দূর থেকে সকিনাকে দেখে ফিসফিস করে বলল, বাপরে, এটাই তবে সাকিন? সমুদ্রের হবু বউ দেখি বেশ ভালোই বকর বকর করছে। বউ তো নয়, যেন আগুনের গোলা। এটাকে সামলাবে কিভাবে? শৈলী কোনো কথা বলল না, শুধু নীরবে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে নিজের মনে যে উত্তেজনা, অস্বস্তি, সংকোচ ছিল, নিশানকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেটার জায়গায় এখন কৌতূহল কাজ করছে। লোকটা কি মনে মনে কিছু ভাবছে? সামনের দিকে তাকাতেই দেখা গেল সমুদ্র কোদালটা মাটিতে ঠেকিয়ে একবার সকিনার দিকে তাকালো, তারপর মাথা ঝাঁকিয়ে হাত নেড়ে নেড়ে কি যেন বলতে থাকলো। সকিনাও হতাশ হয়ে হাত দুটো নেড়ে কি যেন বলল। আকাশ এবার ফিসফিস করে নিশানের দিকে তাকিয়ে বলল, এই ভাই, এখানে তো রীতিমতো প্রেম বিবাদ চলছে মনে হচ্ছে। শৈলী আড়ালে হাসল, তবে কিছু বলল না। আকাশ এবার বিরক্ত হয়ে যায়। নিশান, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? চল যাই। এতক্ষণ পর সংবিত ফিরে পেল নিশান। স্থির দৃষ্টি ফেলে তাকালো শৈলী আর আকাশের দিকে। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলে উঠল, আকাশ, তুই সমুদ্র ওখানটায় যা। চমকে তাকালো মাথা নিচু করে রাখা শৈলী। শুকনো ঢোক গিল মেয়েটা। চোখ জোড়া স্থির রেখে বোঝার চেষ্টা করলো এখানে আমরা বলতে নিশান কাদের বুঝিয়েছে। আকাশ ভাইয়াকে চলে যেতে বলেছে, তার মানে কি? শৈলী আসলেই বেশ ভয় পেল। এদিকে আকাশ যা বোঝার বুঝে গেল। মুচকি হেসে মাথা নেড়ে সায় দিল নিশানের কথায়। তবে সেও বুঝতে পারছে শৈলীর সাথে স্বাভাবিক কিছু হবে না। নিশান আবারও বলল, আমরা একটু পরে আসছি, যা তুই সমুদ্রের সাথে আলাপ কর। আচ্ছা। বলেই আকাশ দুহাত পকেটে গুজে নেয়। শীষ বাজাতে বাজাতে এগিয়ে যায় সমুদ্র আর সকিনার দিকে। অথচ আকাশ বুঝতেই পারল না যে সে অজান্তেই একটা দুর্বল হরিণকে শিকারী বাঘের কাছে ফেলে রেখে গেল। আকাশ অনেকটা দূরে চলে গেলে আবারও ঢোক গেল শৈলী। ঠোঁট ভিজিয়ে ভাবতে থাকে কিভাবে কি বলবে সে। নিশানের করা প্রশ্নগুলোর জবাব কি আসলেই সে দিতে পারবে, নাকি ব্যর্থ হয়ে ধমক খেতে হবে?
অজস্র চিন্তায় যখন শৈলীর বুকের ধুকপুকুনিটা বেড়ে গেল, তখনই তার হৃদয়ে দামামা বাজাতে ঈগলের মতো তির্যক দৃষ্টি ফেলে শৈলীর দিকেই তাকালো নিশান। শৈলী মাথা নিচু করে তা থেকে এক পলক তাকালো। কপালে তো বিন্দু বিন্দু ঘাম জমেছেই। হাত দুটো রীতিমতো কসলাতে কসলাতে লাল হয়ে গেছে তার। সেই হাত দুটোর দিকে তাকিয়ে নিশান ভ্রুকুসকে বলল, হাতের চামড়া উঠতে চেয়েছিস? শক্ত করে দুহাত চেপে তড়িঘড়ি করে দুদিকে মাথা নাড়ল শৈলী। নীরবে দ্রুত বোঝালো, না। নিশান এবার আরও বেশি ভ্রু কুচকালো। আশেপাশে তাকিয়ে দেখলো প্রায় 10-12 জন লোক কাজ করছে এখানে। চারদিকে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজল নিশান। এরপর হঠাৎ কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই পকেটে হাত গুজে ছোট্ট করে নির্দেশ ছুড়ল, ওদিকটায় চল। শৈলী নিশানের চোখ অনুসরণ করে পেছনে তাকিয়ে দেখল বড় বাঁশবাগানটার পাশে মেহগনির গাছে ভরপুর বেড়া দেয়া ফাঁকা জায়গাটাতে নিশান যাওয়ার নির্দেশ দিয়েছে। শৈলীর গলা শুকিয়ে এলো। নিশান ও দিকটায় যেতে বলছে কেন? ওই জায়গাটা তুলনামূলক নির্জন। আশেপাশে লোকজন থাকলেও দূরে দূরে ব্যস্ত, কেউই এদিকে খেয়াল করবে না। সে কিছু বলতে গিয়েও গলার স্বর আটকে গেল, যেন একেবারেই শুকিয়ে গেল কণ্ঠ। নিশান পকেটে হাত গুজেই তাকিয়ে রইল, অপেক্ষা করছে সে শৈলী নিজেই হাঁটতে শুরু করবে। শৈলী অসহায় দৃষ্টিতে একবার আকাশের দিকে তাকালো, কিন্তু সে তো সমুদ্র আর সকিনার কথাবার্তায় ব্যস্ত। এক ফোঁটা সাহায্যেরও আশা নেই তার কাছ থেকে। শৈলী বুঝতে পারল পালানোর উপায় নেই। নিশানের নির্দেশ উপেক্ষা করার সাহস তার নেই। সে জানে যে সেটা করতে গেলে ফলাফল আরও ভয়ানক হবে। শক্ত করে ঠোঁট কামড়ে শৈলী ধীরে ধীরে পা বাড়ালো বাঁশবাগানের পাশে বেড়া দেওয়া জায়গাটার দিকে। নিশানও নিচুপে পেছন পেছন হাঁটতে লাগলো। 1 পা, 2 পা, 3 পা। চারপাশের শব্দ যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে শৈলীর কাছে। কেবল নিজেদের হৃদস্পন্দনের শব্দটাই যেন স্পষ্ট শোনা যাচ্ছে কানে। হয়তো পেছনে থাকা ব্যক্তিটাও শুনতে পেল, তাই তো তৎক্ষণাৎ জোর গলায় ধমকের সুরে বলে উঠল, শ্বাস নিতে সমস্যা হচ্ছে? অক্সিজেন মাস্ক লাগাবি? সিলিন্ডার আনবো? শৈলী দাঁত দিয়ে জিভ কাটল, চমকে উঠে থমকে গেল। নিশানের কণ্ঠে ধমকের সঙ্গে এক ধরনের শীতল ব্যঙ্গ মিশে আছে, যা তাকে আরও বেশি অসহায় করে তুলল। তড়িঘড়ি করে দুদিকে মাথা ঝাঁকালো সে। মাথা নাড়ানোর তোপে কিছুটা আলগা হলো খোপা, কিন্তু খুলে গেল না, যা দেখে বেশ অসন্তুষ্ট হলো নিশান। শৈলীর বেঁধে রাখা চুল তার খুব একটা পছন্দের নয়, তবুও সে মুখে বিষাদের ছায়া নামিয়ে দাঁত চেপে একটু বিরক্তির সুরে বলল, তাহলে হাত পা কাঁপছিস কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? শৈলী আরও বেশি বিব্রত হয়ে গেল। সে নিজের হাত দুটো শক্ত করে একসাথে চেপে ধরল, যেন কাঁপুনি কমাতে পারে। নিশানের সামনে এমন দুর্বলভাবে দাঁড়িয়ে থাকা তার একদমই পছন্দ হচ্ছে না, কিন্তু নিজের শরীরের প্রতিক্রিয়াগুলো তো আর নিয়ন্ত্রণে আনতে পারছে না। নিশান এবার আর দেরি করল না, ঠান্ডা স্বরে বলল, পা চলছে না কেন? হাত দ্রুত। শৈলী ডানে মাথা এলিয়ে পায়ের চলনের গতি বাড়িয়ে দিল। নিশান এবার আরেকটু ভুরু কুঁচকে শৈলীর চুলের দিকে তাকিয়ে হাঁটতে থাকলো। চোখে মুখে কোনো মজা নেই, নেই কোনো কৌতুকের ছাপ, বরং তার দৃষ্টি ছিল গভীর, তীক্ষ্ণ। এখন তাদের দুজনের মাঝে আর কোনো বাধা নেই। শৈলী বুঝতে পারল এবার নিশান তার কথা বলবেই, কিন্তু সে কি বলবে, কি জানতে চাইবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, শৈলী কি সত্যি সেই জবাবগুলো দিতে পারবে? আলমারি থেকে একের পর এক শাড়ি বের করে বিছানায় রাখছেন রাশিদা তালুকদার। চোখে মুখে তার স্পষ্ট অনাগ্রহ, যেন এই মুহূর্তটাই তার জন্য বিশেষ কিছু। একটা শাড়ির পার ছুঁয়ে দেখলেন, তারপর ভাঁজ খুলে পুরোটা বিছিয়ে দিলেন। একটু পর আবার আরেকটা বের করে তুলনা করতে লাগলেন। এটা বেশ ভালো, কিন্তু মিমির গায়ের রঙে এটা বেশি চড়া লাগবে না? নিজের মনেই বললেন তিনি। পাশ থেকে দেখে খাদিজা তালুকদার জোরপূর্বক হেসে বললেন, তোমার এত ভাবনার কি আছে রাশিদা? শাড়ি তো মিমিকেই পরতে হবে, ওকেই বলতে দাও কোনটা পছন্দ। রাশিদা তালুকদার এবার মুখ ঘুরিয়ে মিমির দিকে তাকালেন। মিমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, যেন এইসব আয়োজন তার জন্য নয়। কি রে, তোর মুখে কোনো কথা নেই কেন? রাশিদা তালুকদার কপট রাগ দেখিয়ে বললেন, শাড়ি পছন্দ করবি কি না, নাকি যা দেব তাই পরে নিবি? মিমি একটু ম্লান হেসে বলল, তোমাদের যা ভালো লাগে তাই নেব মা। কথাটা শুনে রাশিদা তালুকদার এবার সত্যি রেগে গেলেন।
এভাবে বলে আমার আবেগটা শেষ করে দিলি। চল এক এক করে দেখি কোনটা তোর বেশি পছন্দ। মিমির চোখের কোণে অদৃশ্য একটা দীর্ঘশ্বাস খেলা করলো, তবে সে মুখে কিছু বলল না। আজ তার বিয়ের শাড়ি ঠিক হচ্ছে, অথচ তার মনের ভেতর কোথাও যেন অন্যরকম এক হাহাকার। যেই বিয়ে আদৌ কখনো হবে না, সেই বিয়ের শাড়ি পছন্দ করে তার মা। মিমির মনটা আকুপাকু করছে, মুখ ফুটে বলতেও পারছে না সত্যিগুলো। রিমির করা আদেশ, এখনই কিছু বলা যাবে না, কারণ শৈলী না ফিরে আসা পর্যন্ত মুখ বন্ধ রাখা ভালো। মিমি এবার ইশারা করলো রিমিকে। রিমি মাথা নেড়ে সায় দিল, নীরবে আশ্বাস দিল যে যা হচ্ছে হতে দে, কিছু হবে না। সব শেষে একটা নীল রঙের শাড়ি পছন্দ করে রাশিদা এবং খাদিজা প্রস্থান নিলেন। মিমি এবার প্রায় তেড়ে আসলো রিমির কাছে। হোয়াট দ্য হেল রিমি, এসব কি? যেটা কখনো হবেই না, তার জন্য কেন এত আয়োজন? আটকাচ্ছি না কেন আমরা? সবটা জানার পরও মুখে তালা মেরে রাখার মাইন্ডটা কি? রিমি চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলে বলল, তাহলে ভাবতে পারছিস আমাদের বাড়িতে কি হতে চলেছে? আছে মানে আছে মিমি, কাম ডাউন। আমরা এভাবে আগে ভাগে নিশান ভাইকে না বলে কিছু করতে পারি না। তখন একটু এদিক থেকে ওদিক হলেই নিশান ভাই চ্যান্ত পুঁতে দেবে। নিশান ভাই শালিয়াপুকে নিয়ে আগে বাড়িতে ফিরুক। মিমি এবার আরও ক্ষিপ্ত হয়ে গেল। নিশান ভাইয়া, নিশান ভাইয়া, নিশান ভাইয়া, ওনার জন্য কি আমরা বসে থাকবো? আমরা তো জানি বিয়েটা হবে না, তাহলে এত নাটক কেন? রিমি এবার চোখে চোখ রেখে দীর্ঘস্বরে বলল, কারণ এটা শুধু আমাদের ব্যাপার না মিমি, এটা পুরো পরিবারের ব্যাপার। নিশান ভাই জানার পর কি করবে কি বলবে সেটা না বুঝে আমরা যদি এখনই কিছু বলে দিই, তাহলে সমস্যা বাড়বে, কমবে না। মিমি ঠোঁট কামড়ে চুপ করে গেল। তার রাগ এখনো কমেনি, কিন্তু রিমির যুক্তিগুলো উড়িয়ে দেওয়ার মতো কিছু পাচ্ছে না। রিমি মিমির কাঁধে হাত রেখে নরম গলায় বলল, শ্যালি আপু আসুক, নিশান ভাই জানুক, তারপর যা করার তারাই করবে। ততক্ষণ পর্যন্ত চুপ থাকা ছাড়া উপায় নেই। মিমি চোখ বন্ধ করে দম নিল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কয়েক মুহূর্ত পর অসহায়ের মতো ফিসফিস করে বলল, আমার খুব খারাপ লাগছে রিমি। মা এইভাবে স্বপ্ন বুনছে, অথচ জানেই না সবটাই মিথ্যে। রিমিও চুপ করে গেল। এটাই তো সবচেয়ে কঠিন ব্যাপার, সত্য লুকিয়ে রাখার দরকার আছে, কিন্তু সেই মিথ্যের ভাব বয়ে নিয়ে যাওয়াটা কতটা যন্ত্রণাদায়ক তা কেবল ওরাই জানে। আমি তোকে আর 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে কাঙ্ক্ষিত জবাবটা না পেলে আই সোয়ার আমি তোকে এখানে পুঁতে রেখে যাবো শৈলী। নিশানের ধমকের তোপে কেঁপে উঠল শৈলী। সিঁড়ি দ্বারা খাড়া হয়ে যায় তৎক্ষণাৎ। যদি পেছানোর মতো আর একটু জায়গা থাকতো তাহলে শৈলী পিছিয়ে যেত, কিন্তু সে এখন মেহগনি গাছের সাথে এমনভাবে চিপকে আছে যে নিশানের হাত থেকে বাঁচতে গাছের ভেতর ঢুকে যাওয়া ছাড়া উপায় নেই। শৈলী যদি আগে জানতো যে ভদ্র নিশান এই জায়গায় আসার পর তাকে গাছের সাথে চেপে ধরে প্রশ্ন করবে, তাহলে সে তখনই পালিয়ে যেত। নিশান আবারও গর্জে ওঠে, চুপ করে আছিস কেন বল? শৈলী এবার সত্যি সত্যি প্রকাশ্যে কেঁপে উঠল, আমতা আমতা করে বলল, কি বলবো নিশান ভাই? নিশান চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করল। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ আগে দুবার করা প্রশ্নগুলো একসাথে আবারও করল। তুই এখানে কেন এসেছিস? কে পাঠিয়েছে তোকে? আমাকে না বলে কোন সাহসে বাড়ির বাইরে পা রেখেছিলি? এত বড় কলিজা কবে থেকে হলো তোর? শৈলী এবার সত্যি গলায় শুকনো ঢোক গিলল। নিশানের এমন ভয়ঙ্কর রূপ সে কল্পনাও করেনি। নিশান ভাই তো সাধারণ ঠান্ডা স্বভাবের, বেশি কিছু বলে না, রাগলেও মুখে কথা কম বলে, কিন্তু আজ যেন অন্য রূপ। আমি শৈলী কিছু বলতে গিয়েও আটকে গেল। কি বলবে? সত্যি বললে কি নিশান শান্ত হবে, নাকি আরও ক্ষিপ্ত হবে? আর সত্যিটা বলার মতো এত সাহস নেই শৈলীর, এইটুকুও নেই। নিশানের ধৈর্য এবার ফুরিয়ে এলো। সে এক ঝটকায় শৈলীর আরও কাছে ঝুঁকে এলো। তার তীক্ষ্ণ দৃষ্টি শৈলীর চোখে বিদ্ধ হলো। কি ভাবছিস তুই? বাবু সময় নেই, মিথ্যে বলার চিন্তা করিস না, জাস্ট মেরে ফেলবো। বল শৈলী। শৈলী আঁতকে উঠে বলল, আমি আসলে নিশান ভাই, আমি এসেছি কারণ অনেক দিন ধরে আসিনি তো গ্রামে। মামা মামির কথা খুব মনে পড়ছিল আমার, আর এমনিতেও একটু ঘোরাঘুরি করতে।
শৈলীর কথার মাঝেই থামিয়ে দিল নিশান। দাঁত খিচিয়ে বলতে থাকলো, এসব ছেলে ভোলানো আলাপ আমার শোনাবে না শৈলী। তুই আমার ভালো রূপ দেখেছিস, খারাপ রূপটা দেখাতে চাচ্ছি না। ঘুরতে ইচ্ছে করলে যে তুই কাকে আগে বলতি এটা আমার জানা আছে। যে মেয়েটার সামান্য কলেজ, কোচিং, ইভেন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার আগেও আমার কাছে অনুমতি নিত, সে মেয়ে আমায় না বলে মনের ভুলে গ্রামে ঘুরতে এসছে। আর এটা আমি বিশ্বাস করতে হবে? সিরিয়াসলি? নিজের মতো গাধা ভাবিস আমায়? শৈলীর মুখ থেকে একদমই কথা সরছে না। নিশান যা বলছে প্রতিটা শব্দ ঠিক, প্রতিটা কথা সত্য। সে জানে এই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় নেই। নিশানের চোখে জ্বলতে থাকা আগুন যে তাকে গলিয়ে দিতে চায় সেটা শৈলী টের পাচ্ছে। নিশান এবার এক ধাক্কায় শৈলীর হাতের কবজি চেপে ধরল। কণ্ঠটা আরও গাঢ় হয়ে উঠল। তুই কি জানিস আমার ধৈর্য শক্তি কতটা? আমি বারবার একটা জিনিস শুনতে চাইছি আর তুই সেটাকে এড়িয়ে যাচ্ছিস। শৈলী ব্যাকুল হয়ে নিশানের চোখের দিকে তাকালো। আমি আমি কিছু লুকাইনি নিশান ভাই। মিথ্যে কথা। নিশান আরও শক্ত করে শৈলীর হাত চেপে ধরল। তুই এখন পর্যন্ত আমি যা যা মিথ্যে বলেছিস সব ভুলে যাব যদি এক্ষুনি সত্যিটা বলিস। শৈলীর দম আটকে আসছে। হাতটা নিশানের শক্ত মুঠোয় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। চোখের কোণে পানি চিকচিক করতে লাগলো। আমি শৈলীর গলা ধরে এলো। নিশান কিছুক্ষণ গভীর দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। তারপর হঠাৎ করেই চাপা স্বরে বলে উঠল, একটা শেষ সুযোগ দিচ্ছি শৈলী। আমি 3 পর্যন্ত গুনব। 3 পর্যন্ত সময় আছে তোর। তারপর যদি সত্যিটা না বলিস। শৈলীর বুক কেঁপে উঠল। নিশান কি সত্যি? 1 শৈলী আতঙ্কিত চোখে তাকিয়ে থাকলো নিশানের দিকে। 2 শৈলী শ্বাস বন্ধ হয়ে আসার অনুভূতিতে তীব্র কাঁপতে লাগলো। মাথা নেড়ে নানা ইশারা করলেও নিশান শুনল না। 3 আর পারল না শৈলী, প্রায় চেঁচিয়ে উঠে বলতে শুরু করলো, প্লিজ এমন করবেন না, কথা বোঝার চেষ্টা করুন। আমি আপনার ভালোর জন্য এসেছি নিশান ভাই। আমি কখনো চাইনি আমার জন্য বাড়িতে অথবা আমার জন্য আপনার জীবনে কোনো অশান্তি হোক। আমি কখনো চাইনি আর চাইবও না। আমি কখনো আপনার ক্ষতি চাইবো না নিশান ভাই। আপনার ভালোর জন্য, আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করে আমি চলে এসেছি। আমি মোটেও আপনার আর মিমির মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়াতে চাই না। না চাইতেও হৃদয়ে আটকে থাকা সব কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল শৈলী। কিন্তু কথা শেষ হওয়ার পর সে কি বলে ফেলেছে বুঝতে পেরে আটকে উঠল শৈলী। তৎক্ষণাৎ এক হাত মুখে রেখে চোখ বড় করে তাকালো। কি সর্বনাশ! সে এসব কি বলে ফেলল? না চাইতেও অজান্তে নিজের সব মনের কথাগুলো বলে দিল। মিমির কথাটা বলে দিল। এভাবে অনায়াসে প্রত্যেকটা কথা বলে ফেলল নিশানের সামনে। নিশান যদি এখন বোঝা যায় যে শৈলী তাকে, নিশানের হাতের মুঠো তখনও তার কবজিতে শক্ত হয়ে আঁকড়ে ধরা, কিন্তু মুখের ভাব এবার কিছুটা বদলে গেল। শৈলী ভয়ে জমে গেল। নিশান কি বুঝে ফেলবে? নিশান কি এতক্ষণে তার চোখের গভীরে লুকানো সত্যিটা পড়ে নিয়েছে? নিশানের হাতের মুঠো আস্তে আস্তে শীতল হয়ে এলো। মুখে কোনো শব্দ নেই, চোখে মুখে অভিব্যক্তির ঝড়। সেই স্থির দৃষ্টিতে শৈলীর মুখের দিকে তাকিয়ে থাকলো, যেন তার প্রতিটা শব্দ এখনও বিশ্লেষণ করছে। তারপর হঠাৎই নিশান এক পা পিছিয়ে গেল, হাতটা নামিয়ে নিল, যেন আর শক্ত করে ধরে রাখার দরকার নেই। মুখটা কিছুটা কালো হয়ে গেলেও কণ্ঠস্বরে তেমন কিছু বোঝা গেল না। তুই কি বললি? শৈলী মুহূর্তেই চুপ হয়ে গেল। নিশানের কণ্ঠস্বর একেবারেই স্বাভাবিক, কিন্তু তার চোখ, সেখানে একটা ছায়া খেলা করছে। শৈলী বুঝতে পারছিল না নিশান রেগে আছে নাকি অন্য কিছু ভাবছে। সে ধীরে ধীরে মাথা নিচু করল, চোখ নামিয়ে ফেলল মাটির দিকে। আমি আমি কিছু ভুল বলেছি, ভুল বুঝিয়েছি। দয়া করে ভুল বোঝার দরকার নেই, কিছুই নেই নিশান ভাই। আমি যে কি বললাম। নিশান গভীর দৃষ্টি নিয়ে শৈলীর দিকে তাকিয়ে থাকল। শৈলীর হাত তখনও কাঁপছে, শ্বাস অনিয়মিত, কিন্তু নিশান এখনও এক জায়গায় স্থির, যেন সে কোনো কঠিন হিসেব করছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর নিশান ঠান্ডা গলায় বলল, শেষের কথা আবার বলতো। শৈলীর গলা শুকিয়ে এলো। শেষের কথাটা তো ভয়ানক ছিল, এটা কিভাবে আবার বলবে? এসবের মানে কি? নিশানের কণ্ঠস্বর এক ধাক্কায় স্বাভাবিক হয়ে এলো, তবে চোখের শীতলতা একটুও কমেনি। শৈলী মাথা নিচু করে নিঃশ্বাস ফেলল। নিশান এবার চিন্তিত স্বরে বলল,
আমার আর মিমির মাঝে তৃতীয় ব্যক্তি আমার ভালোর জন্য চলে আসা, এসবের মানে কি শৈলী? আমি একটু বোঝা তো। আমি আসলে কিছু বুঝতে পারছি না। এখানে আমি ছাড়া বাকি সবাই বুঝদার হয়ে গেছে। তুই আমি একটু কষ্ট করে বোঝা, ঠিক কি বলতে চাইছিস? শৈলী মাথা নিচু করল। সে আর একটা কথাও বলবে না। নিশানও একদম চুপ করে গেল। তারপর ধীরে ধীরে শৈলীর কাছ থেকে আরও দূরে সরে আসলো। কয়েক সেকেন্ড শৈলীর মুখের দিকে তাকিয়ে থেকে হালকা হাসল, তবে সেই হাসিতে ছিল ঠান্ডা বিদ্রুপ। আমাকে না বলে চলে এসছিস, আমার কথার জবাব দিচ্ছিস না, রীতিমতো অবাধ্য হচ্ছিস আমার। অযৌক্তিক একটা টপিকের জন্য গ্রামে এসে ঘাটে গাড়লি, অতএব তুই সাহস বাড়ছে? শৈলী কিছু বলল না। নিশান এবার তার চারপাশে একবার তাকিয়ে নিয়ে বলল, ভালো, তোর এই সাহসের দাম আমি দেব, কিন্তু তার আগে তোর এই ফালতু কথাগুলো আসল কারণটা শুনতে চাই। শৈলী এবার সত্যি নিঃশ্বাস বন্ধ করে ফেলল। নিশান সব বুঝে ফেলেছে। কে পাঠিয়েছে তোকে? শৈলী দ্রুত মাথা নাড়ল। কেউ না, আমি নিজে এসেছি। নিশান এবার একটু ভ্রু কুঁচকাল। শৈলীর চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সত্য মিথ্যা যাচাই করছে। তারপর মৃদু গলায় বলল, আজ এই প্রথমবার তোর কোনো কথা আমি বিশ্বাস করছি না। শৈলী ঠোঁট কামড়ে চুপ করে রইল। নিশান এবার এক ধাক্কায় একটু সরে গিয়ে কপালে আঙ্গুল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কয়েক মুহূর্ত চুপ থেকে নিচু গলায় ফিসফিস করে বলল, তুই কি জানিস আমি তোকে এখন ইচ্ছে করলে কেমন শাস্তি দিতে পারি? শৈলী এবার জোরপূর্বক গলা শক্ত করে বলল। জানি। নিশান আবারও তাকালো তার দিকে। তারপর ঠোঁটের কোণে এক টুকরো রহস্যময় হাসি টেনে বলল, ভালো, তাহলে এটা জেনে রাখ, আমার তোকে এখন খুব অসহ্য লাগছে। শৈলী ধপ করে গাছের গায়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। হৃদস্পন্দন যেন মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। নিশান বিশ্বাস করছে না। সে জানে নিশানের স্বভাবই এমন। যদি সে একবার সন্দেহ করে, তবে সত্যিটা না পাওয়া পর্যন্ত ছাড়বে না। শৈলী গলাটা পরিষ্কার করে বলল, আমি সত্যি কারো কথায় আসিনি নিশান ভাই, আমি নিজের ইচ্ছাতেই চলে এসেছি। নিশান আর এক পা এগিয়ে এলো। চোখের গভীরে এক অজানা ঝড় খেলা করছে। তুই কি ভাবছিস আমি এতটাই বোকা? শৈলী কিছু বলার আগেই নিশান আবারও বলল, তোর চোখ এড়ালেও তোর ভয় এড়ায়নি শৈলী। শৈলী আবারও মাথা নিচু করল। তৎক্ষণাৎ নিশানের চড়া গলা ভেসে আসলো। কথায় কথায় মাথা নামাবি না, মাথা তোল, চোখ তুলে আমার দিকে তাকিয়ে কথা বল। শৈলী ঠোঁট ভিজিয়ে বলল, আপনি অনেক বেশি লম্বা। নিশান ভ্রু কুঁচকাল। তো আমার মতো লম্বা হতে চাস? মাথা দুদিকে নাড়ায় শৈলী। না। তুই এত আফসোস কেন? রোদের আলোতে আমি দেখতে পাচ্ছি না আপনাকে। নিশান আবারও সন্দিহান দৃষ্টিতে তাকায়। যা দেখতে পাচ্ছিস তাকে যথেষ্ট নয়, আরো কিছু দেখতে চাস? শৈলী আড়ালে সূক্ষ্ম হাসল, যেন সে যেই অবস্থানে আছে সেখানে তো সে সবচেয়ে মূল্যবান জিনিসটা দেখতে পাচ্ছে। নিশানের চওড়া বুকটা, যেখানে মাথা রাখার নিষিদ্ধ লোভ তার অনেক দিনের। শৈলী মৃদু হেসে বলল, দেখতে চাই আপনার ওই চোখ দুটো। খুব সহজ সরল আবেদন, খুবই সহজ স্বীকারোক্তি, কিন্তু তা কি নিশানের মন গলাতে পারল? না, পারল না। কারণ শৈলী তো কথাটা প্রতিবারের মতো মনে মনে বলেছে। সামনাসামনি সরাসরি বলার মতো সাহস বা অধিকার কোনোটাই যে পায়নি এখনও সে। নিশান নীরবতার ভারে মিইয়ে পড়া শৈলীর মুখটা দেখে বিরক্তির শ্বাস ফেলল। তার অভিব্যক্তি দেখে শৈলী এবার সত্যিই কাঁপতে শুরু করলো। নিশান ওর চোখের ভাষা পড়ে ফেলেছে। শৈলী এবার আমতা আমতা করে বলে উঠল, মিমি আপনাকে পছন্দ করে। জানি আমি। নিশানের এই ছোট জবাবে আরও অবাক হলো শৈলী। তার হতবাক হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে নিশান নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তো তাতে তোর কোনো সমস্যা? শৈলী সদ্বিদ ফিরে পেয়ে দ্রুত দুদিকে মাথা নেড়ে বোঝায় তার কোনো সমস্যা নেই। নিশান এবার এক পা এগিয়ে এসে অন্যরকম গলায় বলল, মিমি আমাকে পছন্দ করে, ইটস ওকে, কিন্তু কেউ কি তোকে একবার বলেছে যে নিশান তালুকদার ওর দিকে চোখ তুলে তাকিয়েছে? শৈলী অবাক চোখে চেয়ে রইল নিশানের দিকে। মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে বলল, না। নিশান এবার কটাক্ষ করে বলল, তাহলে দুই লাইন বেশি বুঝিস কেন?
উল্টাপাল্টা নেগেটিভ চিন্তা করে সবসময় অন্যের কথা ভাবাটা কি তোর জন্মগত রোগ? শৈলী নিশানের কথায় আরও গুটিয়ে গেল। সত্যি তো, সে কেন এত কিছু ভাবছে? কেনই বা নিজের মনে অকারণ অশান্তি তৈরি করছে? কিন্তু নিশানের মুখে সেই কটাক্ষ মেশানো ঠান্ডা কথা শুনে শৈলীর বুকের ভেতর এক অজানা যন্ত্রণা ছড়িয়ে পড়ল। সে আসলেই কি সবসময় অন্যের কথা ভেবে নিজের কষ্ট নিজেই ডেকে আনে? শৈলী নীরবে নিশানের চোখের দিকে তাকালো। নিশান তখনও তার দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে, কিন্তু এবার সেই চোখে কি যেন এক মুহূর্তের জন্য ঝলক দিয়ে গেল, কিছু একটা যা নিশান প্রকাশ করতে চায়নি। শৈলী নিজের সব সাহস একত্রিত করে ফিসফিস করে বলল, আপনার কোনো অনুভূতি নেই তাই না? নিশান একটু থমকালো, তবে পরক্ষণেই নিস্পৃহ কণ্ঠে বলল, আমার অনুভূতি ঠিক জায়গা মতোই আছে শৈলী, শুধু যেখানে স্থায়ীভাবে থাকার কথা সেখানে নেই। শৈলীর চোখ বিস্ফোরিত হয়ে গেল। নিশান কি ইঙ্গিত করছে? সে কি বলতে চাচ্ছে যে তার অনুভূতির মিমির জন্য নেই? তাহলে কার জন্য? নিশান এবার একেবারে শান্ত স্বরে বলল, আমি অতিরিক্ত আবেগ দেখাই না, মানে এই নয় যে আমার ভেতরে কিছু নেই। আমি যা অনুভব করি তা বোঝার ক্ষমতা সবার থাকে না। ভেবেছিলাম তোর আছে, কিন্তু তোরও নেই। শৈলী আর কিছু বলল না। নিশানের এই কথাগুলো যেন ওর মনের গভীরে গিয়ে আঘাত করল। তাহলে কি শৈলী এতদিন ভুল বুঝে এসেছে? নিশান কি তাহলে? শৈলীর মাথা আরও বেশি ঘুরতে লাগলো, অথচ নিশান একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ চুপ থাকার পর নিশান হালকা হেসে বলল, তোর মাথার ভেতর এখন হাজারটা প্রশ্ন করছে, তাই না? শৈলী কাপা কণ্ঠে জবাব দিল। হুম। নিশান এবার চোখ সরিয়ে নিয়ে বলল, ভালো, প্রশ্ন থাকুক, উত্তর খুঁজতে থাক, কারণ সব উত্তর হতে সহজে বলার জন্য নয় শৈলী। শৈলী এবার চোখ মেলে নিশানের চোখের দিকে তাকালো। লোকটা একটু কাছে আসতেই সূর্যের আলো ঢাকা পড়েছে পুরুষালী পিঠটাতে, যেন আদরে আগলে আড়াল করে রাখছে শৈলীর দেহটা। নিশান শৈলীর ওই কৌতূহল মিশ্রিত চোখজোড়ার দিকে তাকিয়ে নেশালো গলায় বলে উঠল, আমার হিমরূপার হৃদয়ের সুখের এক প্রজ্বলিত প্রদীপ জ্বালাতে চেয়েছিলাম। খুব অনুরাগী নিশের মধ্যে আঁকলে রেখেছি সেই শিখাকে, কিন্তু এখন যদি আমার হিমরূপা অবুঝে রয়ে যায়, তবে আমি অমূল্য প্রদীপ রাখবো কোথায়? শৈলী বিস্ময়ে নিশানের দিকে তাকিয়ে রইল। হিমরূপা, আবারও সেই নেশালো ডাক। নিশান ভাই কি সত্যি তার কথা বলছে? নিশানের সেই গভীর নেশালো কণ্ঠ এখনো শৈলীর কানে বাজছে। সুখের এক প্রজ্বলিত প্রদীপ। শৈলীর বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। নিশান কি সত্যি ওর জন্য? কিন্তু শৈলী এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে পারছে না। সে যদি কিছু ভুল বুঝে থাকে, যদি নিশান তাকে অন্য কিছু বোঝাতে চায়। আজ যেন শৈলীর সাহস আকাশচুম্বী। সে নির্বিকার ধীর গলায় বলল, আপনার আপনার হিমরূপা কে নিশান ভাই? নিশান এক মুহূর্ত শৈলীর চোখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, যে আজও বোঝেনি তাকে থাকার মানেটা কি? শৈলী যখনই গভীরভাবে কিছু ভাবতে গেল, তখনই নিশান ঠান্ডা গলায় বলল, তুই আমার থেকে দূরে যেতে চাস, তাই না? তাহলে দূরে যা, কিন্তু মিথ্যে বলে না। শৈলীর বুকের ভেতর হাহাকার করে উঠল। এটা কি হলো? ন্যানো সেকেন্ডের মধ্যে আবারও অভিব্যক্তির পরিবর্তন। সে কি সত্যিই মিথ্যে বলছে? নিজের ভালোবাসা অস্বীকার করাটাই কি সত্যি? আমি তো। গলা ধরে এলো শৈলীর। নিশান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা শেষ প্রশ্ন করবো শৈলী, তারপর আমি আর তোর পথ আটকাবো না। শৈলী জানে নিশান যা বলে তা করে। সে নিঃশব্দে মাথা ঝুঁকালো। নিশানের গলা এবার একটু নরম হলো, তবে চোখের শীতলতা কাটল না। তুই কি সত্যি আমার ভালো চাস? শৈলী এক মুহূর্তের জন্য নিশানের চোখের দিকে তাকালো, তারপর নিঃসন্দেহে বলল, হ্যাঁ। নিশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মাথা নিচু করল কয়েক মুহূর্তের জন্য, তারপর শৈলীর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের হাসি টেনে বলল, তাহলে তুই সবচেয়ে বড় ভুলটা করেছিস শৈলী, কারণ তুই যা ভালো ভাবছিস সেটা আদৌ আমার জন্য ভালো নয়। তুই তাহলে কখনো আমি বুঝতেই পারিস না। শৈলী বিস্মিত হয়ে নিশানের দিকে তাকিয়ে রইল, আর নিশান সেই দৃষ্টি এড়িয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে এক মুহূর্তের জন্য থেমে গেল। তোর জন্য এখনো সময় আছে,
সত্যিটা বলার সাহস থাকলে আমি খুঁজে নিস। আজকে রাতটায় সময় আছে, আমি কাল চলে যাব। এখন কেউ যদি আমার সাথে যেতে চায় আমি সাদরে গ্রহণ করব তাকে। বলেই নিশান আর কোনো কথা না বলে এক পা পিছিয়ে এলো। শৈলীর চারপাশ থেকে রোদের আলো আবার ফিরে এলো, যেন নিশান তাকে আগলে রাখা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। শৈলী কিছু বলতে গিয়েও থেমে গেল। তার বুকের মধ্যে কেমন যেন শূন্যতা জমতে লাগলো। স্থির হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা, যেন নিশানের কথাগুলো বাতাসে ঝুলে রইল। তুই যা ভালো ভাবছিস সেটা আদৌ আমার ভালো নয়। শৈলী এবার বুঝল নিশান শুধু সন্দেহও করেনি, বরং অনেক কিছুই বুঝে ফেলেছে। নিশান চলেই যাচ্ছিল, হঠাৎ একটু থেমে মাথা ঘুরিয়ে বলল, শৈলী। শৈলী তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো। নিশানের ঠোঁটে এক ঝলক রহস্যময় হাসি খেলে গেল। হিমরুবাকে একটা কথা জানিয়ে দিতে চাই, কখনো কখনো উত্তর খোঁজার চেয়ে অনুভব করাটা বেশি জরুরি। এটুকুই যথেষ্ট ছিল শৈলীর শরীরে হিম শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য। এবার নিশান একটুও পিছু না তাকিয়ে চলে গেল, রেখে গেল একগাদা অজানা অনুভূতি, শূন্যতার ধাঁধা আর একরাশ অস্থিরতা। শৈলীর মনের কোণে আবারও সূক্ষ্ম নাড়ালো। মনে পড়ে গেল নিশানের কথাটা। আজকে রাতটায় সময় আছে, হতচ্ছাড়া ফালতু কথা বলবি না। ঠোঁট দুটো শিলপাটা দিয়ে বাঁধব, মুখ বন্ধ রেখে চুপ করে থাক।